অনেক দিন পর আজকে আবার তোমাদের ক্লাস আজকে করাবো। যারা 2022 এইচএস পরীক্ষার্থী তাদের জন্য আমি কিছু প্রশ্ন সাজেস্ট করেছি। তো সেই প্রশ্নগুলো তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো পিডিএফ। তো তোমরা অবশ্যই আশা করি তোমরা প্রশ্নগুলো ভালো করে সমাধান করে নেবে। আমিও বেশিরভাগ প্রশ্ন সমাধান দেখিয়ে দেবো, বাকি যেগুলো থিওরি পার্ট সেগুলো তোমরা প্রমাণগুলো দেখে নিতে পারবে। আমিও কিছু প্রমাণ দেখিয়ে দেবো ভিডিও ক্লাসের মাধ্যমে। তো চলো আজকের ক্লাস শুরু করি। অনেকদিন তোমাদের সঙ্গে তোমাদের জন্য কোনো ক্লাস করতে পারিনি, স্কুল খুলে যাওয়ার কারণে সময়টা খুবই কমে গেছে আমার। তো তোমরা দেখছো, সেটা খুবই ভালো লাগছে। তোমরা দেখতে থাকো আর ভালো করে বুঝে নিতে থাকো। অবশ্যই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা 2022 পরীক্ষার্থীর সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আসছে, তার জন্য আমি কিছু কিছু চ্যাপ্টারের হয়তো টেস্টের আগে সব করিয়ে দিতে পারবো না, টাইমটা যেহেতু কম। আজকে রবিবার, আজকে সময় পেলাম একটু তোমাদের জন্য কিছু প্রশ্ন সমাধান করিয়ে দেওয়ার জন্য আমি কিছু সাজেশন করেছি। সেই প্রশ্নগুলো তোমাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা নিয়ে নেবে প্রশ্নগুলো। আর সেই প্রশ্নগুলো আমি আজকে একটু আলোচনা করছি তোমাদের কাছে। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা আমাদের, সব প্রশ্ন আলোচনা করছি না, যেগুলো থিওরি পার্ট তোমরা বই থেকে পড়ে নিতে পারবে বা জানো তোমরা, আর যেগুলো একটু বুঝে পড়ার প্রশ্ন সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম যে প্রশ্ন আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে 2 মার্কস, 2 নম্বরের কি প্রশ্ন আসতে পারে তার উপর ভিত্তি করে আমি কিছু প্রশ্ন তৈরি করেছি, মোটামুটি ধরো 20-22টা মতন। তো সেগুলো তোমরা দেখে নেবে বা আলোচনা করে দিচ্ছি তোমাদের কাছে। কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে। প্রথম যে প্রশ্নটা আলোচনা করছি সেটা হচ্ছে, একটি ঘনকাকৃতি পরিবাহীকে আহিত করলে ঘনকের কোন অংশে আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বাধিক হয়, যুক্তিসহ লেখো। তো দেখো, আমরা জানি আমার এখানে 2 নম্বর প্রশ্নে আছে। 2 নম্বর প্রশ্নে বলছে এটা ঘনক আকৃতির একটা পরিবাহী, ঘনক ঘনক এরকম দেখতে হয়। তো প্রশ্ন বলেছে এটাকে যদি আহিত করা হয় তাহলে তলমাত্রিক ঘনত্ব কোথায় বেশি হবে। তো তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কিউ বাই এ, ঠিক আছে। তো আমরা জানি তলের বক্রতা যত বেশি, ক্ষেত্রফল তত কম, সেখানে তলমাত্রিক ঘনত্ব বেশি হয়। তো ঘনকের যে শীর্ষবিন্দুগুলো আছে, ঘনকের যে 8খানা শীর্ষবিন্দু আছে, সেই শীর্ষবিন্দুতে বক্রতা সব থেকে বেশি। শীর্ষবিন্দুগুলিতে, যেগুলি শীর্ষবিন্দু, সেখানে বক্রতা সব থেকে বেশি, অর্থাৎ ক্ষেত্রফল কম। শীর্ষবিন্দুগুলিতে সিগমা বেশি হবে, মানে তলমাত্রিক ঘনত্ব যে 8টা শীর্ষবিন্দু আছে সেখানে আধানগুলো বেশি জমা হবে, কারণ সেখানে ক্ষেত্রফল কম। ক্ষেত্রফল কম হলে তলমাত্রিক ঘনত্ব বেশি হয়। কারণ, তাহলে কি লিখতে হবে, কারণ এই বিন্দুগুলিতে বক্রতা বেশি, ফলে ক্ষেত্রফল কম। অতএব সিগমা প্রপোর্শনাল টু 1/a, যেখানে ক্ষেত্রফল কম হবে সেখানে বেশি পরিমাণ আধান জমা হবে এবং তলমাত্রিক ঘনত্ব বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপরের প্রশ্ন 4-এর দাগের প্রশ্ন আমার এখানে। তোমরা বাকি প্রশ্নগুলো না পারলে আমাকে অবশ্যই জেনে নেবে, আমি কমেন্টের মাধ্যমে উত্তরটা ছোট করে বলে দেওয়ার চেষ্টা করব। 4-এ বলেছে 1 ফ্যারাড ধারকত্বের একটি গোলীয় পরিবাহী তৈরি করা কি সম্ভব। 1 ফ্যারাড ধারকত্ব, সি বলেছে 1 ফ্যারাড। তো সি গোলীয় পরিবাহীর ক্ষেত্রে জানি 4πε0r, মানে অতএব আর চলে আসছে 1/4πε0, মানে 9 × 10⁹ মিটার। তার মানে যে গোলীয় পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড, তার ব্যাসার্ধ কত হবে, 9 × 10⁹ মিটার।
তার মানে সেটা কিন্তু বিশাল আকৃতি, পৃথিবীর ব্যাসার্ধের থেকেও বেশি। তার মানে 1 ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট কোনো গোলীয় পরিবাহী তৈরি করা সম্ভব নয়। তাহলে ব্যাসার্ধটা যেহেতু অনেক বড়, তাই এটি সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে যে গোলকটা তৈরি করতে হবে সেটার ব্যাসার্ধ পৃথিবীর থেকেও বড়। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার, তার থেকেও বড় হয়ে যাচ্ছে। তার মানে এটা আমরা বুঝতেই পারছি এটা কখনো সম্ভব হবে না এত বড় কোনো গোলীয় পরিবাহী তৈরি করা। আচ্ছা, তারপরে প্রশ্ন 5-এরটা, দেখাও যে সমবিভব তলকে তড়িৎ বলরেখাগুলি সমকোণে ছেদ করে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসছে। 5-এর দাগের প্রশ্ন আমার সাজেশনে, তোমরা 5-এ পেয়ে যাবে প্রশ্নটা। তো আমরা এখানে কি করলাম, একটা সমবিভব তল করলাম। তো সমবিভব তলের উপর দুটো বিন্দু কল্পনা করছি, এ আর বি। তো ধরলাম তড়িৎ ক্ষেত্রটা, আমরা একটা আধানকে এ থেকে বিতে নিয়ে যাব। তার জন্য ধরলাম এ বির মধ্যে দূরত্ব হচ্ছে এক্স পরিমাণ সরণ ঘটবে। একটা কিউ আধানকে এ থেকে বিতে নিয়ে যাব, তড়িৎ ক্ষেত্র ধরলাম সমবিভব তলের সঙ্গে থিটা কোণে আছে। আমরা ধরে নিলাম তড়িৎ ক্ষেত্রটা সমবিভব তলের সঙ্গে থিটা কোণে আছে। তো কিউ আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কৃতকার্য সমান নিশ্চয়ই 0 হবে, কারণ সমবিভব তলের ওপর একটা বিন্দু থেকে অপর বিন্দুতে কোনো একটি আধানকে নিয়ে যেতে কৃতকার্য 0 হয়। এটা আমরা জানি, এটা সমবিভব তলের বৈশিষ্ট্য, কারণ বিভব পার্থক্য 0 অর্থাৎ কৃতকার্য 0। তাহলে কৃতকার্য এখানে হবে এফ ডট এক্স, এটা 0। তার মানে এখানে দেখো এফ মানে হচ্ছে কিউই, তাহলে কিউই ডট এক্স এটাও 0। এবার ই ডট এক্স মানে তাহলে কত? ই এক্স কস থিটা, তাহলে 0। অতএব কস থিটা চলে আসছে 0, অতএব থিটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে থাকবে? তলের লম্ব বরাবর, লম্ব দিকের একক ভেক্টর বরাবর তড়িৎ ক্ষেত্রটা থাকবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি তড়িৎ ক্ষেত্র সমবিভব তলকে সমকোণে ছেদ করে। হলো, এটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। এটা 2 নম্বরের প্রশ্ন হিসাবে আমাদের আসতে পারে। নেক্সট আমরা চলে আসি পরের প্রশ্নে। আমি সব প্রশ্ন করাচ্ছি না, বাকিগুলো তোমরা থিওরিটিক্যাল প্রশ্ন, সেগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে। যদি কোনো প্রশ্ন না পারো তাহলে আমাকে সেটা জেনে নেবে। আচ্ছা, 6-এরটা খুব ইম্পর্টেন্ট। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হলেও ওই বিন্দুতে তড়িৎ বিভব কি 0 হবে? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হলেও তড়িৎ বিভব 0 নাও হতে পারে। যেমন ধরো আমরা উদাহরণ বলতে পারি, যদি বলি ফাঁপা আহিত পরিবাহী খোলক ফাঁপা আহিত পরিবাহী খোলকের আমরা কি জানি, যদি ধরো একটা আর ব্যাসার্ধের ফাঁপা পরিবাহী খোলক নিয়ে, আর ব্যাসার্ধের, যেটাকে আমরা কিউ আধানে আহিত করেছি, তাহলে এই খোলকের কিউ আধান দিয়েছি। তো ফাঁপা খোলক যদি নিই, খোলকের ভিতরে যদি কোনো একটা বিন্দু, ধরো এই বিন্দুতে বললাম, কোনো একটা যে কোনো বিন্দু, ফাঁপা খোলীয় পরিবাহী খোলকের হলোস্ফেরিক্যাল সেলের, চার্জড হলোস্ফেরিক্যাল সেলের ভেতরে যে কোনো বিন্দুতে প্রাবল্য 0, কিন্তু বিভব কত হয়? 1/4πε0 Q/R। আমরা জানি ফাঁপা গোলীয় পরিবাহী খোলকের ক্ষেত্রে কেন্দ্র থেকে পৃষ্ঠ সব জায়গায় তড়িৎ বিভব সমান কনস্ট্যান্ট হয়, এবং তারপরে পৃষ্ঠের বাইরে গেলে দূরত্বের সাথে কমতে থাকে ব্যস্তানুপাতে। তো তার মানে ফাঁপা আহিত খোলক এমন একটা উদাহরণ যেখানে প্রাবল্য 0 হলেও বিভব কিন্তু 0 নয়। তাহলে এটা একটা খুব ভালো প্রশ্ন, ভালো করে দেখে রাখতে হবে।
তার মানে ফাঁপা কোনো একটা আহিত পরিবাহী যদি খোলক নিই তার ভেতরে, তাহলে প্রশ্ন ছিল কি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হলেও বিভব কি শূন্য হবে? না, কখনোই শূন্য হবে না। যেমন একটা উদাহরণ পেলাম, এটা শূন্য নাও হতে পারে। যেমন বলবে প্রাবল্য শূন্য হলেও বিভব শূন্য নাও হতে পারে, দিয়ে এই উদাহরণটা তোমরা দিয়ে দেবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি। প্রশ্নগুলো তোমরা ভালো করে করো, এবছর কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 7এরটা, একটি মুক্ত ইলেকট্রন একটি মুক্ত প্রোটন সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলো কোন, আচ্ছা তাদের উপর বল এবং ত্বরণের তুলনা করো বা অনুপাত কত। তো সুষম তড়িৎ ক্ষেত্রে যদি রাখি, আমরা কতগুলো জিনিস জানি। ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সমান, আধান দুটো সমান, কিন্তু মাস অফ প্রোটন সমান 1836 ইন্টু মাস অফ ইলেকট্রন। একটি প্রোটনের ভর 1837ও করতে পারো, কোনো অসুবিধা নেই। একটি প্রোটনের ভর একটি ইলেকট্রনের ভরের 1836 গুণ, কিন্তু দুটোর আধান সমান, আধান সমান। এবার বল মানে কি শিখেছি? বল মানে জানি কিউই, মানে ইটা তো সুষম তড়িৎ ক্ষেত্রে ইটা সমান, তার মানে ইটা যদি সমান হয় তার মানে অতএব প্রোটনের ওপর যে বলটা কাজ করবে সেটা কত হবে? কিউ প্রোটন ইন্টু ই। অতএব ইলেকট্রনের ওপর যে বলটা কাজ করবে কিউ ইলেকট্রন ইন্টু ই। তাহলে দুটোর ক্ষেত্রে যেহেতু দুটো আধান সমান, তাহলে অতএব এ প্রোটন সমান এ ইলেকট্রন। তাহলে প্রোটন ইলেকট্রনের ওপর একই মানের বল কাজ করবে। কিন্তু ত্বরণ যদি বলি, ত্বরণ মানে বল বাই ভর। তাহলে ত্বরণ এ, তাহলে এ প্রোটনের ক্ষেত্রে হবে এফ বাই এম প্রোটন, আর ইলেকট্রনের ক্ষেত্রে হবে এফ বাই এম ইলেকট্রন। তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে এ প্রোটন বাই এ ইলেকট্রন চলে আসছে এম ইলেকট্রন বাই এম প্রোটন। তাহলে 1 বাই 1836 লেস দেন 1। তার মানে প্রোটনের ত্বরণ ইলেকট্রনের ত্বরণের তুলনায় অনেকটাই কম হবে, এবং তাদের ত্বরণের অনুপাত হচ্ছে 1 বাই 1836। এই মানটা বসিয়ে দিলে সেটাই আসছে, হয়ে গেল। এটা কিন্তু ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। আমাদের এখন 2 নম্বরে পার্ট কোশ্চেনে জোর দেওয়া হচ্ছে, যুক্তিপূর্ণ প্রশ্ন, তার জন্য এগুলো খুব ভালো করে দেখতে হবে। ওকে, চলো নেক্সট আমরা দেখি। আমি এখন আর বেশি ভিডিও ক্লাস দিতেও পারবো না, সময় খুবই কম, তো তার মধ্যেও আমি তোমাদের জন্য একটু দেওয়ার চেষ্টা করছি কিছু প্রশ্ন। 8এরটা বলেছে বায়ু মাধ্যমে দুটি আধান পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে থাকলে এদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের সর্বনিম্ন মান কত তা নির্ণয় করো। ঠিক আছে, তো এফ সমান জানি 1 বাই 4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R স্কয়ার, কুলম্বের সূত্র। তো কোনো একটা আহিত বস্তুর আধান সবচেয়ে ছোট কত হতে পারে? ইলেকট্রনের আধানের সমান। তার মানে Q1 এটা হচ্ছে 9 × 10⁹। দূরত্বটার ওপর অবশ্যই নির্ভর করবে। দূরত্বটা যদি 1 মিটার বলে তাহলে একরকম আমি 1 মিটার ধরেই করব। যদি 1 মিটার দূরত্ব থাকে তাহলে ন্যূনতম বলটা কত। তাহলে আধানগুলোর সর্বনিম্ন মান কত হতে পারে? একটা ইলেকট্রনের আধানের সমান, কারণ আধানের কোয়ান্টাইজেশন তত্ত্ব অনুসারে কোনো আহিত বস্তুর আধান সর্বনিম্ন মান হচ্ছে একটা ইলেকট্রনের আধানের সমান, কখনোই তার থেকে ছোট হতে পারে না। তাহলে Q1 Q2 দুটোই ইলেকট্রনের আধানের সমান। Q1 Q2 গুণ হচ্ছে মানে দুটো স্কোয়ার করে দিলাম। আর দূরত্বটা যদি বলি 1 মিটার, তাহলে এটা আসছে 1 মিটার, তাহলে এত নিউটন। তাহলে এটাই হচ্ছে মিনিমাম ফোর্স। দুটো চার্জ যদি পরস্পর থেকে 1 মিটার ব্যবধানে থাকে, সর্বনিম্ন যে বল কাজ করতে পারে সেটার মান কত? এখানে আমাদের ধরে নিতে হবে আধানগুলোর সর্বনিম্ন মান যখন, তখনই বলটা সর্বনিম্ন। তাহলে সেটা চলে আসছে 9 × 10⁹ ইন্টু 1.6 × 10⁻⁻19 হোল স্কোয়ার। এটা আসছে 2.304 10⁻⁻28 নিউটন। এটাই হচ্ছে সর্বনিম্ন মান দুটো আহিত কণার মধ্যে ক্রিয়াশীল কুলম্বীয় যে বল, কুলম্ব ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, তার মিনিমাম ভ্যালু হচ্ছে এটাই।
নেক্সট চলে আসি 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলেছে একটি তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে 180 ডিগ্রি ঘোরাতে গেলে কৃতকার্য কত? তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে কার্যের সূত্র কার্যের সূত্র W সমান PE cos θ1 মাইনাস cos θ2। এটা তোমাদের 180 ডিগ্রি না দিয়ে অন্য কিছুও দিতে পারতো, আমি 180 ডিগ্রি ধরে করছি। তাহলে আমাদের প্রাথমিক কোণ কত? θ1টা হচ্ছে 0 ডিগ্রি, আর কত কোণে ঘোরাবো বলেছে? θ2 বলেছে 180 ডিগ্রি। যদি দুটো কোণ না থাকে, একটা কোণ দেওয়া থাকে, সবসময় θ1কে 0 ডিগ্রি ধরে করতে হবে, θ2টা 180 ডিগ্রি বসাতে হবে। তাহলে এটা চলে এলো PE cos 0 মানে 1, আর cos 180 মানে -1, তাহলে +1 হয়ে গেল, মানে 2 PE। এটা অন্য অ্যাঙ্গেল, তাহলে প্রাথমিক যদি একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে সবসময় θ1কে 0 ডিগ্রি বসাবো, আর θ2 যেটা দেওয়া থাকবে সেটা বসাবো, আর দুটো অ্যাঙ্গেল দেওয়া থাকলে দুটো ভ্যালু বসাতে হবে। আচ্ছা, 10এরটা 10 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। বলছে একটি ছোট রিং সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিভাবে ঝোলানো হলে, এটা খুব ইম্পর্টেন্ট, ঝুলিয়ে রাখলে রিংটির মধ্যে অতিক্রান্ত ফ্লাক্স সর্বোচ্চ সর্বনিম্ন হবে। তো সুষম ধরো তড়িৎ ক্ষেত্র, এটা সুষম তড়িৎ ক্ষেত্র প্যারালাল। এবার একটা রিংকে যদি আমরা এইভাবে ঝোলাই, সেক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক বলরেখা অতিক্রম করছে, দেখতেই পাচ্ছি ছেদ করছে বেশি সংখ্যক। আর যদি রিংটাকে আমরা এইভাবে রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো বলরেখাই অতিক্রম করছে না। তার মানে রিংটির তল যদি তড়িৎ ক্ষেত্রের সমকোণে, রিংয়ের তল পারপেন্ডিকুলার যদি ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে ফাইটা হবে ম্যাক্সিমাম, আর রিংয়ের তল যদি তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরালে থাকে, তাহলে সেক্ষেত্রে ফাইটা হবে মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্সের ক্ষেত্রে প্লেন যেটা হবে রিংয়ের তলটা হবে সেটা পারপেন্ডিকুলার হবে, আর মিনিমামের ক্ষেত্রে প্লেনটা হবে ইলেকট্রিক ফিল্ডের প্যারালাল, সেক্ষেত্রে কোনো বলরেখা ছেদ করবে না। তাহলে এটা হয়ে গেল। পরেরটা ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর। এখন আমাদের পার্ট কোশ্চেনে খুব জোর দেয়, মানে ডাইরেক্ট একটু বোধমূলক প্রশ্নের বেশি জোর দেওয়া হয় এখন। তার জন্য এই প্রশ্নগুলো আমি যেগুলো দিচ্ছি এগুলো ভালো করে অবশ্যই দেখবে, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। আচ্ছা, নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলেছে? বলছে একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যে অর্ধেক অংশ ধাতব পাত দ্বারা ধাতব পাত প্রবেশ করানো হলো। তাহলে এই ধরো সমান্তরাল পাত ধারক, এর অর্ধেকটা আমরা একটা ধাতব পাত প্রবেশ করিয়েছি, তাহলে এটা হচ্ছে ধাতব পাত, আর এটা হচ্ছে বায়ু। ধাতব পাতের ক্ষেত্রে কে এর মান হচ্ছে অসীম, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর বায়ুর ক্ষেত্রে কে হচ্ছে 1। এটা হলো যদি পুরোটা ডি হয়, তাহলে ডিটা d/2, এটাও d/2। আর পাতগুলোর ক্ষেত্রফল যদি দেখো, যখন কোনো মাধ্যম ছিল না তখন সি কত হয়? ε0 a/d। পুরোটাই যখন বায়ু মাধ্যম, সমান্তরাল পাত ধারকের ধারকত্বের সূত্র কি ε0 a/d। এখন তাহলে ধারকত্ব কত? c ড্যাশ সমান হবে ε0 a বাই, দেখো এর ক্ষেত্রে ডিটা কত আমাদের d/k, d বাই এর কেটা কত ইনফাইনাইট, প্লাস এর ডিটা কত d/1। তাহলে যদি অনেকগুলো মাধ্যম এরকম পরপর থাকে, তাহলে ε0 a বাই সামেশন অফ d/k, d/k গুলো হিসেব করে করে বসাতে হবে। তাহলে আলটিমেটলি আমাদের চলে আসছে, দেখো দুইটা নি, তাহলে 2 ε0 a/d, এখানে আছে 2c। তাহলে ধারকত্ব দ্বিগুণ হবে, বায়ু মাধ্যমে যে ধারকত্ব ছিল তার তুলনায় নতুন ধারকত্ব দ্বিগুণ হয়ে যাবে। ওকে, তো চলো আমরা এই প্রশ্নটাও করে ফেললাম।
11 নম্বর প্রশ্ন কমপ্লিট হলো। নেক্সট আমরা পরের যে কোশ্চেন তাতে দেখি কি বলা হয়েছে। আচ্ছা, পরের প্রশ্নে বলেছে না, পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হলে সেখানে প্রাবল্য থাকতে পারে কিনা। আগেরটা ঠিক উল্টো, তড়িৎ বিভব শূন্য হলেও প্রাবল্য আছে। কোথায় দেখো, যদি কোনো একটা তড়িৎ দ্বিমেরু ধরো প্লাস কিউ মাইনাস কিউ, এবার তড়িৎ দ্বিমেরুর সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে যদি বিভব নির্ণয় করি, ধরো কোনো একটা বিন্দু নিলাম পি বিন্দু, ধরো এই দূরত্বটা যদি আর বলি তাহলে এটাও আর সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে পি বিন্দুর বিভব কত? বিভবের সূত্র কত হবে? এ দেখো, এর জন্য হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর প্লাস এর জন্য হচ্ছে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট আর, তাহলে 0 হয়ে গেল, তাহলে বিভব শূন্য। কিন্তু ওই বিন্দুতে প্রাবল্য আমরা কি জানি, প্লাসের জন্য প্রাবল্য কোন দিকে? এদিকে। মাইনাসের জন্য কোন দিকে? মাইনাসের দিকে। এ দুটোর জন্য লব্ধি প্রাবল্য, তাহলে লব্ধি প্রাবল্য, তাহলে উদাহরণ কি শিখলাম, তড়িৎ বিভব শূন্য হলেও প্রাবল্য শূন্য নাও হতে পারে। আর একটা ভাবেও ভাবা যায়, এটা উদাহরণ দিলাম, কারণ যেমন দেখলাম তড়িৎ দ্বিমেরুর সমদ্বিখণ্ডকের ওপর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হবে কিন্তু প্রাবল্য শূন্য হবে না। আর একটাও বলা যেতে পারে, আমরা জানি ই সমান হচ্ছে মাইনাস ডিভিডিএক্স, ই সমান হচ্ছে মাইনাস ডিভিডিএক্স, তাহলে সেখানে ভিটা জিরো, ভিটা জিরো মানে একটা কোনো ভি যদি জিরো হয় সেক্ষেত্রে ইটা জিরো হতেও পারে নাও হতে পারে। তার থেকে আমার এই উদাহরণটাই ভালো, তোমরা যেটা বললাম এই উদাহরণটা দিয়ে বলবো। তাহলে কি বললাম উত্তরটা, তাহলে কি লিখবো? তড়িৎ দ্বিমেরুর সমদ্বিখণ্ডকের উপরে স্থিত যে কোনো বিন্দুতে বিভব শূন্য হলেও, সেই জন্য মনে রাখবে এই যে রেখাটা তাকে বলে শূন্য বিভব রেখা, জিরো পোটেনশিয়াল, জিরো পোটেনশিয়াল লাইন। আর এখানে যদি কোনো তল কল্পনা করি তাকে বলে জিরো পোটেনশিয়াল সারফেস বা শূন্য বিভব তল। বিভব শূন্য হলেও প্রাবল্য শূন্য নয়, শূন্য নয়। তড়িৎ দ্বিমেরুর ওপর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো যদি আমরা বিন্দু কল্পনা করি সেখানে যে কোনো বিন্দুতেই প্রাবল্য শূন্য হবে না কিন্তু বিভব শূন্য হবে। এরপর আমরা নেক্সট যে প্রবলেম সেটা দেখে নেব। তারপরে আমি প্রশ্ন দিচ্ছি সমদ্বিভব তল বলতে কি বোঝো, চিত্রে দেখাও পারবে। সমদ্বিভব তলের চিত্রটা কেমন হয় তোমরা জানো, মানে 14 নম্বর প্রশ্ন যেটা। সমদ্বিভব তল মানে যদি কোনো একটা প্লাস আধানের জন্য দেখি কেমন হয়, সমদ্বিভব তল মানে কতগুলো সমকেন্দ্রিক, এটাকে কেন্দ্র করে কতগুলো যে স্ফেরিক্যাল সারফেস কল্পনা করতে পারি। তাহলে বিন্দু আধানের জন্য সমবিভব তলগুলি হচ্ছে গোলীয়, এটা সব দিকেই আছে, আমি একদিক দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে সমবিভব তল বললেই তোমরা এই ছবিটা এঁকে দেবে। সমবিভব তল কাকে বলে তোমরা জানো, আমাদের কোনো সমবিভব তল হচ্ছে এমন একটি তল যেখানে প্রত্যেকটি বিন্দুতে বিভব সমান হয়, অর্থাৎ এই তলের যে কোনো একটি বিন্দু থেকে অপর বিন্দুতে কোনো একটি আধানকে নিয়ে যেতে কৃতকার্য শূন্য হয়, বা যে তলের সাথে তড়িৎ ক্ষেত্রগুলি সমকোণে ছেদ করে তাকে বলা হচ্ছে সমবিভব তল। আচ্ছা, 4 মানে এখানে হচ্ছে আমাদের 15 নম্বর। 15 নম্বর প্রশ্নে কি বলছে, দুটি বিন্দু আধান কিছু দূরত্বে আছে, এদের মধ্যবর্তী কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য। দুটো বিন্দু আধান আছে Q1 Q2, এদের মাঝের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য। এই বিন্দুতে ধরলাম মাঝের মানে যে কোনো বিন্দু, যে কোনো অবস্থানে
তো মাঝে যদি তড়িৎ ক্ষেত্র শূন্য হতে হয় তাহলে হয়, তার মানে ধরো এটা যদি দুটোই যদি একটা যদি প্লাস একটা মাইনাস হয়, দুটো যদি ভিন্ন প্রকৃতির হয়, কখনোই কিন্তু মাঝে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে না। দুটোকে হয় দুটোই প্লাস হতে হবে কিংবা দুটোই মাইনাস। কারণ যদি এটাও প্লাস এটাও প্লাস হয়, তাহলে প্লাসের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র কোন দিকে? এদিকে। এই Q1 এর জন্য Q1টাকেও যদি প্লাস ধরি, তার জন্য এখানে তড়িৎ ক্ষেত্র কোন দিকে? এদিকে। তাহলে একে অপরকে প্রশমিত করবে। কিন্তু দুটো যদি একই প্রকৃতি হয় তাহলে কিন্তু তড়িৎ প্রাবল্য দুটো একই দিকে হয়ে যাবে। তাহলে তাহলে এখান থেকে যেহেতু সিদ্ধান্ত 1 নম্বর কি বুঝলাম, এখান থেকে Q1 ও Q2 দুটি আধানের প্রকৃতি একই, মানে Q1 Q2 দুটোকে যদি গুণ করি, এই গুণফলটা অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে, কারণ দুটোই প্লাস বা দুটোই মাইনাস, অর্থাৎ এদের মাল্টিপ্লিকেশন অবশ্যই 0। দুটোই প্লাস বা দুটোই মাইনাস হলে সংযোগকারী সরলরেখার যে কোনো বিন্দুতে এদের মান সমান হতেও পারে নাও পারে, কিন্তু আধান দুটোর প্রকৃতি মানে দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ। এখান থেকে আমরা এটাই সিদ্ধান্তে আসতে পারি, দুটোর মান সমান যদি হয়, মান দুটো সমান হলে নেট যে প্রাবল্য সেটা একদম মিডিল পয়েন্ট বা মধ্যবিন্দুতে, মধ্যবর্তী যে কোনো বিন্দুতে 0 হতে গেলে Q1 Q2 কখনোই সমান হওয়া সম্ভব নয়। যদি একদম মধ্যবিন্দু হয় তাহলে বুঝতে হবে Q1 Q2-র মানও সমান এবং তাদের প্রকৃতিও সমান, মানে হয় দুটোই প্লাস, মানে হয় দুটি পজিটিভ বা দুটি নেগেটিভ। দুটোই হয় প্লাস হবে কিংবা দুটোই মাইনাস হবে, তাহলেই এটা সম্ভব। আর যদি বলতো বাইরে 0, বাইরে প্রাবল্যটা 0, তাহলে বুঝতে হতো দুটোর মধ্যে একটা প্লাস হবে একটা মাইনাস হবে। দুটো প্লাস হলে কখনো বাইরে প্রাবল্য 0 হতে পারবে না। আচ্ছা, চলে আসি নেক্সট। আচ্ছা, 16 নম্বর বলছে একটি ফাঁপা পরিবাহীকে ধনাত্মক আধানে আহিত করা হলো। কোন একটা ধরো ফাঁপা পরিবাহী আছে, এটাকে পজিটিভলি চার্জ করা হয়েছে। হলো দুটি ফাঁপা পরিবাহীকে, দুটো পরিবাহী আছে, একটা ছোট একটি বড়। ছোটটির বিভব হচ্ছে 50 ভোল্ট আর বড়টির 100 ভোল্ট। ধরলাম এটা বড়, এটার বিভব বলেছে 100 ভোল্ট। আর ছোট একটা পরিবাহী আছে, সেটাও ধনাত্মক, এটার বিভব বলেছে 50 ভোল্ট। এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। আচ্ছা, এদের কিভাবে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আধান প্রবাহিত হবে? এদের কিভাবে রেখে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে আধান নিম্ন বিভব থেকে উচ্চ বিভব? খুব ভালো প্রশ্ন। নিম্ন থেকে উচ্চ, সাধারণত আধান প্রবাহ কোন দিকে হয়? উচ্চ থেকে নিম্নতে। কিন্তু নিম্ন থেকে উচ্চতে যেতে গেলে উপায় হচ্ছে এই ছোট পরিবাহীটাকে এর মধ্যে জুড়ে দিতে হবে, মানে ভেতরে বসাতে হবে। ভেতরে যদি বসিয়ে দিয়ে এটাকে কোনো একটা পরিবাহী দিয়ে জুড়ে দিই, তাহলে দেখব আধান প্রবাহিত হচ্ছে আমাদের ভেতর থেকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে কি করতে হবে? এদের কিভাবে রেখে, তাহলে বলতে হবে বড় পরিবাহীর মধ্যে ছোট পরিবাহীটিকে স্থাপন করতে হবে, করে তার দ্বারা যুক্ত করলে এক্ষেত্রে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আমার আধান প্রবাহিত হবে। ওকে, আচ্ছা, পরেরটা চলে আসি 7 নম্বর। 7 নয়, আমাদের এখানে হচ্ছে এটা 7 না 17 নম্বর। 17 কি না 18 নম্বর। 18 নম্বর প্রশ্ন। তোমরা ডেসক্রিপশনে প্রশ্নটা অবশ্যই নিয়ে নেবে, PDF আমি দিয়ে দেবো। ওকে, 18 নম্বর মানে 17 নম্বরটা ছিল ধারকত্ব 1 ফ্যারাড, পড়ে নিতে পারবে। থিওরি প্রশ্নগুলো নিজেরা পড়ে নেবে, আমি বড় প্রশ্নগুলো আলোচনা করছি। বলছে এ বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দুতে প্লাস কিউ আধান আছে। একটা সমবাহু ত্রিভুজ, এটাতে একটা প্লাস কিউ আধান আছে, এটাতে একটা প্লাস কিউ আধান আছে। এ বাহু বিশিষ্ট, এটার বাহু এ। প্রশ্নে বলছে তৃতীয় শীর্ষবিন্দুতে
কত আধান স্থাপন করলে স্থিরতারিতিক স্থিতিশক্তির মান শূন্য হবে? এই বিন্দুতে, এটা যদি এ বিন্দু বলি, বি বিন্দু, এটা সি বিন্দু, প্রশ্ন হলো সি বিন্দুতে কত আধান স্থাপন করলে স্থিরতারিতিক স্থিতিশক্তি মানে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জির মান শূন্য হবে। ধরলাম এখানে একটা ক্যাপিটাল কিউ আধান স্থাপন করতে হবে। এখানে একটা ক্যাপিটাল কিউ আধান স্থাপন করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, অনেকটা যদি ক্যাপিটাল, তাহলে স্থির তড়িতের সূত্র কি? Q1 Q2 বাই R 1/4πε0। তাহলে অতএব স্থিরতারিতিক স্থিতিশক্তি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি Q1 Q2 বাই R, তাহলে কত হচ্ছে? Q1 Q2 বাই A প্লাস QQ বাই A, QQ এটাও QQ, তাহলে এখানে একটা 2 গুণা লিখেই করি, QQ বাই A 1/4πε0, সামনে আমি কমন নিয়ে নিলাম। স্থিতিশক্তির সূত্র কি? স্থিরতারিতিক স্থিতিশক্তি বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, সেটা 0 হবে বলেছে। তাহলে কি দাঁড়ালো? এই দুজনের জন্য হলো Q1 Q2 বাই A, এই দুজনের জন্য হলো ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ, এর জন্য হলো ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ। তাহলে এটা ইকুয়াল টু 0 বলেছে। তাহলে কিউ বাই এটা কমন নিলে কিউ প্লাস 2Q সমান 0। এখান থেকে যদি কিউ বাই এটা কমন নিয়ে নাও, কমন নিলে তো নট ইকুয়াল টু 0 বলে সরে গেল। তাহলে কিউ প্লাস 2Q সমান, অতএব কিউ চলে এলো মাইনাস কিউ বাই 2। তাহলে কত আধান স্থাপন করতে হবে? মাইনাস কিউ বাই 2 মানের একটি আধান যদি আমরা স্থাপন করি, তাহলে সেক্ষেত্রে স্থিরতারিতিক স্থিতিশক্তির মান, সমগ্র ব্যবস্থার যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জির মানটা শূন্য হবে। আচ্ছা, নেক্সট 19 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্স অক্ষ বরাবর কোন স্থানে তড়িৎ বিভব দিয়ে দিয়েছে ax মাইনাস bx কিউব, a আর b টা দুটো ধ্রুবক দিয়ে বলছে এক্স অক্ষের কোন কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। বিভব দেওয়া আছে, প্রাবল্যের মান শূন্য। তাহলে প্রাবল্য মানে আমরা কি জানি? ই সমান হচ্ছে মাইনাস ডিভি ডিএক্স। তাহলে ডেরিভেটিভ করলে আসছে মাইনাস এ মাইনাস 3b এক্স স্কোয়ার। এটার মান বলেছে 0 হবে, প্রাবল্য শূন্য। তাহলে এখান থেকে আমাদের এক্স স্কোয়ার চলে আসছে a/3b, অতএব এক্স চলে এলো কত? রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার a/3b। তাহলে স্থানাঙ্কগুলো কত? প্লাস a/3b, 0 ও মাইনাস a/3b, 0। এই দুটো বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। এই দুটি বিন্দুতে প্রাবল্যর মান শূন্য হবে। এই দুটো বিন্দুতে আমাদের প্রাবল্য। তাহলে কোন দুটো বিন্দু পেলাম? একটা হচ্ছে প্লাস a/3b, 0 প্লাস রুট ওভার a/3b, 0, আর একটা হচ্ছে মাইনাস রুট ওভার a/3b, 0। এই দুটো বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। নেক্সট প্রশ্ন 20 নম্বর, খুব ইম্পর্টেন্ট। কিউ আধানে আহিত একটি সমান্তরাল পাত বায়ুধারকের দুটি পাতের মধ্যে ক্রিয়াশীল বল কত? আর বলেছে প্রতি পাতের ক্ষেত্রফলে আর তড়িৎ পাতদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে ডি। তো এই ধরো সমান্তরাল পাত ধারক, এই তোমরা জানো প্রত্যেকটাতে আমরা এটাকে যদি প্লাস কিউ আধান দিই, তাহলে এটা মাইনাস কিউ। এটাকে আমরা ভূ সংলগ্ন করে দিয়েছি, আর এটার দূরত্ব ডি। তাহলে এখানে কোন একটা যদি বিন্দু বলে, তলমাত্রিক ঘনত্ব সিগমা, এটা প্লাস, এটা মাইনাস। অ্যাকচুয়ালি ভেতর দিকটা মাইনাস, কিন্তু ওটা আমি দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, এখান করে এখানে পাই দিয়ে দেখিয়ে দিই, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। এটা তো বাইরের পিঠে কোনো চার্জ থাকবে না, ভেতরের পিঠে মাইনাস। ওকে, তাহলে এর ঘনত্ব হচ্ছে প্লাস সিগমা, এর হচ্ছে মাইনাস সিগমা। তাহলে সিগমাটা হচ্ছে কিউ বাই এ। তো আমরা যদি কোন একটা বিন্দু বলি, মাঝে কোন একটা বিন্দু, তার জন্য যে ক্ষেত্র, প্রত্যেকের জন্যই ক্ষেত্র হচ্ছে, তাহলে এই বিন্দুতে
ধনাত্মক পাতের জন্য আমরা একটা পাতের জন্য করছি, পাতের জন্য প্রাবল্য ই সমান সিগমা বাই 2ε0, এটা আমরা জানি। ধনাত্মক পাতেরও যা ঋণাত্মক পাতেরও তাই, দুটো একই দিকে বলে আমাদের মোট প্রাবল্য হয় সিগমা বাই ε0, দুটো যোগ হয়ে গিয়ে। এটা শুধু পজিটিভ প্লেটের জন্য কত, সিগমা বাই 2ε0। সুতরাং পজিটিভ পাতের জন্য নেগেটিভ পাতের ওপর প্রযুক্ত বল এর জন্য, এর তড়িৎ ক্ষেত্রের জন্য এর ওপর কত বল কাজ করছে, এফ সমান কিউ ই, ইটা কত সিগমা বাই এফ সমান কিউ ই। তাহলে কিউটা যদি আমরা বসিয়ে দিই, সিগমা বা আমাদের দরকার কিউ দিয়ে উত্তর, তাহলে সিগমাটা বসিয়ে দিচ্ছি কিউ বাই এ, তাই 2a ε0, তাহলে উত্তর চলে এলো কিউ স্কোয়ার বাই 2ε0a। তাহলে দুটো সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2ε0a, এটাই হচ্ছে ক্রিয়াশীল বল। ঠিক আছে, ডিটা আমাদের কোনো কাজে লাগলো না, তোমরা চাইলে ডিটাকে নিয়ে আসতে পারো, যদি ডি দরকার নেই, একটা সি তাহলে ধারকত্বে সি চলে আসবে, দরকার নেই। তাহলে এই হচ্ছে দুটো পাতের মধ্যে ক্রিয়াশীল বল। আচ্ছা, তারপরের প্রশ্ন আমি দিয়েছি আপেক্ষিক আবেশিক ধারকত্ব বলতে কি বোঝো। আপেক্ষিক আবেশিক ধারকত্ব মানে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা একটা আলাদা নাম, এটা আনকমন বলে আমি বলে দিয়েছি। আর এর একক কী হয়, এটা একটা এককবিহীন ভৌত রাশি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের কোনো একক থাকে না। নেক্সট লাস্ট প্রশ্ন 2 নম্বরের সাজেস্টেড কোশ্চেন, পরাবৈদ্যুতিক মেরুবর্তিতা। পরাবিদ্যুতের মেরুবর্তিতা বলতে কি বোঝো, বা হচ্ছে ডাইইলেকট্রিক পোলারাইজেশন। আমরা কি জানি, কোন একটা আমার ডাইইলেকট্রিককে বা পরাবৈদ্যুতিক পদার্থকে মেরুবর্তী বা অমেরুবর্তী পদার্থকে যদি কোনো একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হয়, তাহলে পরাবিদ্যুতের ধনাত্মক আধানগুলি চলে যায় হচ্ছে, ধনাত্মক আধান কেন্দ্রটা সরে যায় কোথায়, তড়িৎ ক্ষেত্রের দিকে, আর ঋণাত্মক আধান কেন্দ্রগুলি চলে যায় তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। তাহলে পজিটিভ চার্জগুলো সরে যাবে তড়িৎ ক্ষেত্রের দিকে, নেগেটিভ চার্জগুলো সরে যাবে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে, এটাকেই বলা হচ্ছে পোলারাইজেশন। তো এর ফলে ডাইইলেকট্রিক যে মেটেরিয়ালটা তার একটা ইনডিউসড ডাইপোল মোমেন্ট বা আবিষ্ট দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হবে, এবং প্রতি একক আয়তনে যে পরিমাণ আবিষ্ট দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হবে তাকে বলা হয় মেরুবর্তিতা ভেক্টর বা পোলারাইজেশন ভেক্টর। দ্য ইনডিউসড ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম due to external electric field when a dielectric material placed in a external electric field and induced dipole moment created defined as polarization vector। তাহলে the induced dipole moment per unit volume, প্রতি একক আয়তনে আবিষ্ট যে দ্বিমেরু ভ্রামক তাকেই বলা হচ্ছে মেরুবর্তিতা ভেক্টর। এবং এই যে সেপারেশন অফ সেন্টার অফ চার্জেস ডিউ টু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, যে ধনাত্মক ঋণাত্মক আধান কেন্দ্রগুলি বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে এবং যার ফলে একটি আবিষ্ট দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হচ্ছে, সেই ঘটনাকেই বলা হচ্ছে পরাবিদ্যুতের মেরুবর্তিতা। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো ছিল 2 প্রশ্ন। নেক্সট আমরা চলে যাব এরপর 3 নম্বরের কি প্রশ্ন আমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা ক্লাসে। তো দেখতে থাকো, শিখতে থাকো, ভালো করে বুঝতে থাকো। তো আমরা এরপর শুরু করতে চলেছি 3 নম্বরের কিছু প্রশ্ন। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, আমি প্রশ্ন কিছু মুখে বলছি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে? খুব ইম্পর্ট্যান্ট, এর অভিমুখ কোন দিকে হয়? নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এর উপর কত বল কাজ করে? ক্রিয়াশীল বল 0। আর টর্কের মান নির্ণয় করো। আশা করি তোমরা সবাই পারবে। টাউ ইকুয়ালস টু পি ক্রস ই বা পিই সাইন থিটা প্রমাণ করবে। আচ্ছা, গাউসের উপপাদ্য থেকে কুলম্বের উপপাদ্যের বা কুলম্বের সূত্র, উপপাদ্য নয়, কুলম্বের সূত্রের যে প্রতিষ্ঠা সেটা অবশ্যই ভালো করে করবে। আচ্ছা, এরপর চলে আসি একটা প্রশ্ন। আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার রিংকে কিউ আধান দেওয়া হলো। এই আধানটি তারটিতে সুষমভাবে বণ্টিত হয়েছে। রিংটির কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র কত? 3 প্রথম দুটো প্রশ্ন তোমরা পেয়ে যাবে। 3 আমি একটু বুঝিয়ে দিই।
এই হচ্ছে একটা অর্ধবৃত্তাকার রিং, আর ব্যাসার্ধের, এটার ব্যাসার্ধ আর বলে দিয়েছে। তো এটাকে আমরা সুষমভাবে একটা আহিত করেছি। তো আমাদের কি নির্ণয় করতে হবে? রিংয়ের কেন্দ্রে সেন্টারে ক্ষেত্র প্রাবল্য কত। তো তার জন্য আমরা কি করছি, তাহলে এটা যদি ব্যাসার্ধ আর হয়, মোট আধান ধরলাম কিউ আধান দেওয়া হয়েছে, রিংয়ের কেন্দ্রে প্রাবল্য কত। তো তার জন্য কি করলাম, এখানে একটা ছোট্ট অংশ ধরে নিলাম যেটা উল্লম্বের সঙ্গে থিটা কোণ করছে। উল্লম্বের সঙ্গে থিটা কোণে একটা ছোট্ট অংশ ধরলাম ডি থিটা। এটা ছোট্ট একটা অংশ ডিএক্স বা ডিএল ধরতে পারো। তো ডিএক্স যে অংশটা ধরেছি তার আধান কত হবে, পুরো আধান হচ্ছে কিউ, তাহলে ডিএক্স অংশের আধান যদি বলি ডি কিউ, তাহলে সেটা কত হবে, এর দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের পাই আর এর আধান কিউ, তাহলে ডিএক্স এর আধান কত হবে, কিউ বাই পাই আর ইন্টু ডিএক্স। তাহলে এই ডি কিউ আধানের জন্য এই অংশের জন্য এর তড়িৎ ক্ষেত্রটা এদিকে হবে, সেটা যদি ডিই হয়, ডির দুটো উপাংশ, এদিকে হচ্ছে ডিই কস থিটা, এদিকে হচ্ছে ডিই সাইন থিটা। তো দেখতেই পাচ্ছ যদি আমরা ডিএক্সটা এদিকে ধরতাম তাহলে তার ডিই কস থিটাটা এদিকেই হতো, কিন্তু ডিই সাইন থিটা উল্টো দিকে। তার মানে কেন্দ্রবিন্দুর নাম যদি পি দিই, পি বিন্দুতে যে প্রাবল্যটা বেরোবে, যদি ডিএক্সটা এদিকে ধরতাম তার কস উপাংশটা এদিকেই হতো, সাইন উপাংশটা উল্টো দিকে হতো। তাহলে সাইন উপাংশগুলো একে অপরকে প্রশমিত করে দিচ্ছে বা ব্যালেন্স করছে। অতএব কেন্দ্রে বা পি বিন্দুতে প্রাবল্য তাহলে কত হবে, ইপি যেটা হবে ইন্টিগ্রেশন ডিই কস থিটা। কস থিটাগুলোর জন্য আমরা মোট প্রাবল্য পাবো কেন্দ্রে পি বিন্দুতে, এবং থিটার মানটা দেখো এখান থেকে যদি এদিকে যাই তাহলে হচ্ছে -90 - π/2, আর এদিকে গেলে হচ্ছে +π/2। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট হবে -π/2 থেকে +π/2। তাহলে ডি এর মানটা কত বসাবো, dq বাই 4πε0 r স্কোয়ার, কিউ বাই আর স্কোয়ার প্রাবল্য কস থিটা থাকলো, ইন্টিগ্রেশন লিমিটটা আমি আর লিখছি না, ডি কিউটা বসিয়ে দিই, তাহলে হচ্ছে কিউ বাই পাই আর হ্যাঁ, ডিএক্স মানে কত, এই যে ত্রিভুজ এই যে অংশটা ধরেছি ডিএক্স, এটা ডি থিটা, এটা হচ্ছে আর, তাহলে ডিএক্স ইকাল টু লিখতে পারি আর ডি থিটা। তাহলে কিউ বাই পাই আর ডি থিটা বাই 4πε0 আর স্কোয়ার, ইন্টিগ্রেশন -π/2 থেকে +π/2। আমি এখানে হিসাবটা করছি, তাহলে ইপি চলে এলো কত, দেখো কিউ বাই আর একটা কস থিটা আছে, কস থিটা ইন্টু কস থিটা। তাহলে আমাদের যেগুলো কনস্ট্যান্ট আরটা কেটে গেছে, তাহলে আসছে কিউ বাই 4π² পাইটা নিচে চলে এসে π² আর স্কোয়ার থাকলো, কস থিটা ডি থিটা -π/2 থেকে +π/2। কস থিটাকে ইন্টিগ্রেট করলে হয়ে হচ্ছে আমাদের সাইন থিটা, তাহলে সাইন থিটার π/2 তে 1, মাইনাসে হচ্ছে আমাদের -1, তাহলে 2 হয়ে যাবে, তাহলে হলো 2q বাই 4π² আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের কেন্দ্রে প্রাবল্যের রাশিমালা বা কেন্দ্রে প্রাবল্যের মান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবছর আসতে পারে, তোমরা অবশ্যই প্রশ্নটা ভালো করে দেখে নেবে। বোঝা গেল তাহলে? এরপরে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। তো
প্রবলেমগুলো তোমরা ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম যেগুলো সেগুলোই আমি সাজেস্ট করেছি তোমাদের জন্য। এগুলো করলে আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন দিচ্ছি, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, দেখে নেবে। তো নেক্সট আমাদের 5 প্রশ্নটা, 5 প্রশ্নে একটা তড়িৎ ক্ষেত্র দিয়ে দিয়েছে, তড়িৎ বিভব দিয়ে দিয়েছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ভি সমান 2x² মাইনাস 5yz² দিয়ে বলেছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বার করতে হবে 1, 2, -1 বিন্দুতে। তাহলে আমাদের আগে এটা দেখো xyz, তো আমরা ই সমান মাইনাস কি জানি আমরা, মাইনাস ডেল ডেল xyz, এটা মানে x এর সাপেক্ষেও হবে, y এর সাপেক্ষে হবে, z এর সাপেক্ষে হবে, যেহেতু তিনটেই ভ্যারিয়েবল আছে। তাহলে আমরা প্রথমে x কম্পোনেন্টটা বার করে নিই। টা কত আসছে, মাইনাস ডেল ভি ডেল এক্স, ডেল ভি ডেল এক্স করলে কত আসছে, মাইনাস 4xy, এটা তো 0। আচ্ছা, বিন্দুটা কত বলেছে, 1, 2, -1, তাই মানটা বসিয়ে দিই। এটাকে ডেরিভেটিভ হলো, কিন্তু এটা হলো না কারণ এখানে কোনো x নেই, তো এই পোর্শনটা পুরোটা 0 হয়ে গেল, কারণ এখানে xyz মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। ওকে, তাহলে 1 আর 2, তাহলে এটা কত আসছে, 1 বসালে 4 1 4, 4 2 8, তাহলে -8। আচ্ছা, ইউআইটা আবার দেখি কত আসে, মাইনাস ডেল ভি ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে করলে দেখো এটা আসছে মাইনাস 2x² মাইনাস 5z², তাহলে এটা কত চলে এলো, মাইনাস 2 বিয়োগ x এর মান, z এর মানটা 1, তাহলে 5, তাহলে -3, তাহলে +3, মানে 3 আসছে। হিসেবটা তোমরা একটু দেখে নেবে, করতে কোথাও ভুল হতেই পারে, তাও তোমরা দেখে নিও। জেড এর সাপেক্ষে করলে মাইনাস ডেল ভি ডেল জেড, কত আসছে, জেড এর সাপেক্ষে করলে ফার্স্ট পোর্শনটা মাইনাস, এটা 0 হলো, এখান থেকে আসছে -10yz, তাহলে -10yz, তাহলে কত আসছে, মাইনাস মাইনাস এটা প্লাস, ওয়াই হচ্ছে 2, 10 দুগুণে 20, -20 হয়ে গেল। তাহলে তড়িৎ ক্ষেত্রটা কত দাঁড়াচ্ছে, ই ভেক্টরটা তাহলে কত দাঁড়ালো, -8i প্লাস 3j -20k। অতএব প্রাবল্যের মান কত আসছে, মড √64 প্লাস 9 প্লাস 400, এত ইউনিট। এটা হিসাব করে কোন একটা উত্তর বেরোবে, 400 কত আসছে, √473। ঠিক আছে, তাহলে √473 একক। যদি এসআইতে লিখি তাহলে নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার, আর সিজিএসএ লিখলে হচ্ছে ডাইন পার ইএসইউ বা স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার। ওকে, তাহলে এটা আমরা করে ফেললাম। নেক্সট প্রবলেম 7টা, কিউ আধানযুক্ত এম ভরের একটি গোলকাকার বলকে এল দৈর্ঘ্যের সুতোর এক প্রান্তে বেঁধে উল্লম্ব বৃত্তপথে ঘোরানো হচ্ছে। এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে বেঁধে এম ভর, আধান বলেছে কিউ, এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে এটা সেন্টার ঘোরানো হচ্ছে। বৃত্তপথের কেন্দ্রে সমপ্রকৃতি ও সমমানের আধানযুক্ত একটি বল রাখা হলো। এখানে একটা বল আছে, এটাও কিউ আধান আর সমপ্রকৃতি এবং সমভরের। আচ্ছা, প্রশ্ন কি বলেছে, বলটি পূর্ণ বৃত্তপথে ঘোরানোর জন্য পথের সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম বেগের মান কত। মানে সন্ধি বেগের ধারণা তোমাদের ক্লাস 11-এ ছিল, এখানে ধরলাম বেগটা ইউ, এটা যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছবে তখন ধরলাম বেগটা ভি। এখানে একটা কাজ করছে, কি কি বল কাজ করছে, এম ভর বলেছে, তাহলে এইদিকে একটা এমজি বল কাজ করবে। ওকে, Q1 Q2 দুটোই নেগেটিভ চার্জ, দুটোই পজিটিভ সেম, তাহলে এখানে একটা বিকর্ষণ বল কাজ করবে, Q²
4πε0 এল স্কোয়ার। এদিকে কাজ করবে টান, এটা যদি এ বিন্দু বলি এদিকে একটা টি এ কাজ করবে। ওকে, এখানে কি কাজ করবে, এখানে এমজি থাকবে, এদিকে টেনশন থাকবে, এটা যদি বি পয়েন্ট বলি, আর এদিকে একটা বিকর্ষণ বল কুলম্ব বল কাজ করবে Q²/4πε0 এল স্কোয়ার। এই হলো গিয়ে সূত্র। এইটুকুনির দৈর্ঘ্য এল বলে দিয়েছিল, এল দৈর্ঘ্যের সূত্রের সাহায্যে ঘোরানো হচ্ছে। তো ন্যূনতম বেগ বার করতে গেলে সর্বোচ্চ বিন্দুতে টান শূন্য করতে হয়। তাহলে টান শূন্য মানে, তাহলে এই দুটো আমরা কি জানি, বৃত্তপথে ঘুরতে গেলে আমরা জানি কেন্দ্র বরাবর যে লব্ধি বলটা সেটাই হচ্ছে অভিকেন্দ্র বল। তার মানে আমরা টিবি প্লাস এমজি মাইনাস Q² ওটাকে আমি কে লিখলাম, কে এর মানটা লাস্টে বস, কে এল স্কোয়ার সমান হচ্ছে এম v²/L। তাহলে এখানে যদি টানটা শূন্য হয়ে যায়, টানটা শূন্য হলে ন্যূনতম বেগের ক্ষেত্রে টান শূন্য, তাহলে এখানে আমাদের mv²/L চলে আসছে mg/-Q²/KL²। ওকে, তাহলে v² সমান চলে আসছে GL মাইনাস Q²/KM, m দিয়ে ভাগ করে দিয়েছি KML²। এবার v² সমান আমরা কি জানি, এখান থেকে ছুটছে এটা উপরে যাচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারি একমাত্রিক গতি অনুসারে v² = u² - 4gl। কেন, এটা l, এটা l2l, v² = u² - 2as, এটা হচ্ছে g, এসটা হচ্ছে 2l। তাহলে v² তাহলে জায়গায় লিখে দিলাম, ইউটা বার করতে হবে, তাহলে u² - 4gl সমান gl মাইনাস Q²/4πε0 ml²। ওকে, তাহলে এখান থেকে ইউটা চলে আসছে 5gl মাইনাস Q²/4πε0 ml² √/। এটাই হচ্ছে আমাদের যে পরিমাণ বেগ, ন্যূনতম বেগের মান, যে বেগে বস্তুটাকে সর্বনিম্ন বিন্দুতে প্রক্ষেপ করলে সেটি পূর্ণ বৃত্তপথে আবর্তন করার চেষ্টা করবে, বা ন্যূনতম বেগের মানটা যেটা বার করতে বলেছে সেটাই হচ্ছে আমাদের 5gl মাইনাস Q²/4πε0 ml²। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সূত্র বা সমাধান। এরপর আমরা ধারক থেকে কিছু অঙ্ক দেখব। 8এরটা বলছে শ্রেণী সমবায় যুক্ত দুটো ধারক আছে 20 আর 60, 20 মাইক্রোফ্যারাড 60 মাইক্রোফ্যারাড, এদের দুটোকে যুক্ত করা হয়েছে, একটা 40 ভোল্ট বিভব পার্থক্য দেওয়া হয়, 40 ভোল্ট দেওয়া হয়েছে। প্রতিটি ধারকের বিভব আর সঞ্চিত শক্তি। তো আমরা প্রত্যেকের জানি শ্রেণী সমবায় কিউ সমান, আর এখানে তাহলে সিএসটা কত হচ্ছে, সমান্তরাল শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব 20 × 60 বাই 20 + 60, তার মানে হচ্ছে 15। তাহলে তুল্য ধারকত্ব হচ্ছে 15 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে তুল্য। তাহলে কিউটা কত হবে, কিউ সমান হবে 15 × 40 মানে 600 মাইক্রোকুলাম, মানে প্রত্যেকটার আধান। তাহলে প্রথমটার বিভব হচ্ছে কত, ভি মানে হচ্ছে Q/C, তাহলে Q/C1, এটা C1, এটা C2। তাহলে কিউটা কত এসছে 600/20 মানে 30 ভোল্ট, এটাকে আরেকটা ভাবেও করা যেত। আর দ্বিতীয়টার বিভব হচ্ছে Q/C2 মানে হচ্ছে 600/60 মানে 10 ভোল্ট, দেখতেই পাচ্ছি। তাহলে এর হলো 30, এর হলো 10।
আর শক্তি বার করতে বলেছে এনার্জি, এনার্জি হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। তাহলে কিউ স্কোয়ার বাই 2টা যদি কমন নিই 1/c1 প্লাস 1/c2, মানে 1/cs অ্যাকচুয়ালি। তাহলে কিউটা বেরিয়েছিল কত, 600 মাইক্রোকুলমকে আমাদের এবার এখানে কুলম্বে নিয়ে যেতে হবে বাই 2, এটা আসছে 1/15। 1/c1 প্লাস 1/c2 করলে 1/15 বেরোবে, cs মানে 1/cs ইকাল টু 1/c1 প্লাস 1/c2, তাহলে 15 আসছে, 15 মানে 10⁻⁶। তাহলে এটা আসছে আমাদের কত, ক্যালকুলেট করলে প্রতিটি শক্তি বার করতে বলেছিল, এখানে প্রশ্ন দিয়েছিলাম আমি কি জানো, মোট শক্তি ধরলাম, মোট শক্তি এটা বেরোচ্ছে। তো ইন্ডিভিজুয়াল বার করলে কিউ স্কোয়ার বাই 2c1 প্রথমটার, দ্বিতীয়টা কিউ স্কোয়ার বাই 2c2, তাহলে আসছে 6 × 10⁻⁴ আসছে এটা, এটা এলো তার হোল স্কোয়ার বাই 30 × 10⁻⁶, 0.012। আমি আরেকবার হিসেবটা করে নিই। (0.012 জুল। এটাই হচ্ছে মোট শক্তি। যদি প্রত্যেকটা শক্তি আলাদা করে বার করতে, সেটাও করতে পারো, যেটা করবে কোনো অসুবিধা নেই, দুটোতেই চলবে। যদি মোট বলে তাহলে এটা মোট, আর যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বার করো তাহলে প্রথমটা কিউ স্কোয়ার বাই 2c1 বা হাফ সিভি স্কোয়ার দিয়েও করতে পারো, হাফ c1 v1 স্কোয়ার প্লাস হাফ c2 v2 স্কোয়ার। মোট শক্তি করলে ওটাও করা যেতে পারে, আর আমরা আলাদাভাবেও করতে পারি। ঠিক আছে, এরপর আমি চলে যাচ্ছি সোজা 11টায়। তোমরা 10 নম্বরটা 8 অবধি এখানে দেখালাম, 9টাও সহজ, তোমরা পারবে, না পারলে বলবে, আমি হিন্টস দিয়ে দেবো। আচ্ছা, তোমার প্রশ্নটা দেখবে। আচ্ছা, একটি তড়িধাহিত ধারক তার দ্বিগুণ ধারকত্ব বিশিষ্ট অপর একটি অনাহিত ধারকের সঙ্গে আধান বন্টন করছে। মানে একটি তড়িধাহিত ধারক ধরো আছে, এটা সি, এর আধান কিউ, আর একটা আছে দ্বিগুণ ধারকত্ব, তার হলো 2c আর আধান 0, আধান বন্টন করছে। তো প্রশ্ন দিয়েছে এই বন্টনের ক্ষেত্রে মোট শক্তি, আচ্ছা বন্টনের পর যে মোট শক্তি সেটা প্রাথমিক শক্তির কত। তাহলে প্রাথমিকটা কত, প্রাথমিক শক্তিটা হচ্ছে হাফ এর কিউ আধান সি ধারক, তাহলে এটা কিউ স্কোয়ার বাই 2c, আর অন্তিমটা তো 0, তাহলে মোট শক্তি প্রাথমিক হচ্ছে এটা। বন্টনের পর কত হবে, বন্টনের পর সাধারণ বিভব আগে বার করতে হয়, সবসময় আমরা জানি, সবসময় আগে সাধারণ বিভবটা বার করব। তাহলে হচ্ছে Q1 প্লাস Q2, তাহলে Q প্লাস 0, মোট আধান বাই মোট ধারকত্ব মানে 3c, তাহলে হলো Q বাই 3c। ওকে, আর তাহলে সেক্ষেত্রে আমাদের শক্তি কত হবে, অতএব শক্তি দাঁড়াচ্ছে অন্তিম শক্তি, প্রত্যেকটার বিভব এটা, তাহলে প্রথমটারও বিভব এই, দ্বিতীয়র বিভব এই, তাহলে হাফ সি ভি স্কোয়ার প্লাস হাফ 2c ভি স্কোয়ার। শক্তির দুটো সূত্রই হয় একই মানে দুটোর, এই ক্ষেত্রে কিউ স্কোয়ার বাই 2c দিয়ে করলাম, যেহেতু ভিটা বার করেছি ভিটা বসিয়ে দেবো, তাহলে সূত্রটা চলে আসবে। তাহলে এটা চলে আসছে, দেখো আমাদের হাফ সি ভি স্কোয়ার প্লাস সি ভি স্কোয়ার মানে 3/2 সি ইন্টু ভি স্কোয়ার মানে কিউ স্কোয়ার বাই 9c স্কোয়ার। তাহলে এটা চলে আসছে কিউ স্কোয়ার বাই 2c ইন্টু 1/3, তার মানে পেয়ে গেলাম অতএব ফাইনাল এনার্জি ইকুয়ালস টু 1/3 অফ ইনিশিয়াল এনার্জি। তাহলে অন্তিম শক্তিটা প্রাথমিক শক্তির কত অংশ, 1/3, অর্থাৎ 2/3 শক্তি লস হয়েছে, আর থেকে গেছে কত শক্তি, 1/3। তাহলে অন্তিম শক্তিটা প্রাথমিক শক্তির 1/3। এরপর আমি চলে যাচ্ছি 16 নম্বর প্রবলেমে। দুটি অসীম দীর্ঘ
আহিত পরিবাহী পরস্পর থেকে ডি দূরত্বে আছে। ডি দূরত্বে আছে বলেছে, দুটি আহিত পজিটিভ আধানে, প্রথমটার রৈখিক ঘনত্ব λ1, দ্বিতীয়টা λ2। প্রশ্ন দিয়েছে তারের প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল কত। তো এখানে আমি একটা ছোট্ট অংশ নিলাম ডিএল, এটা 1 নম্বর 2 নম্বর। তাহলে আমরা প্রথমবার করি, প্রথম পরিবাহীর জন্য ডি দূরত্বে প্রাবল্য। তাহলে এর জন্য প্রথমের জন্য এই বিন্দুতে তারটা যেখানে আছে সেখানে প্রাবল্য কত, প্রাবল্য বার করলে এফ সমান কিউই সোজা। তাহলে আগে আমরা ইটা বার করছি, এর জন্য এখানে প্রাবল্য কত, ই সমান কত হবে λ1/2πε0 ডি, এটা আমরা জানি। দীর্ঘ পরিবাহী গাউসের সূত্র প্রয়োগ খুব ইম্পর্টেন্ট, তোমরা করবে, প্রশ্নটাও আছে, তোমরা দেখে নেবে প্রশ্নটা, আমি আর প্রশ্ন বললাম না, কি প্রশ্ন তোমরা পিডিএফে দেখে নিতে পারবে। আচ্ছা, তাহলে প্রাবল্য পেলাম। অতএব ডিএল, এখন ডিএল অংশের আধান যদি ধরি তাহলে সেটা কত হবে, এই তারের ডিএল অংশ আধান তাহলে কত হবে, সেটা যে ডিকিউ হয় তাহলে সেটা কত হবে λ2 ডিএল। তাহলে ডিএল আধান λ2 ডিএল, এই ছোট্ট ডিএল অংশ আধান, তাহলে এই আধানের ওপর ডিকিউ আধান কোথায় আছে, প্রথমের জন্য এখানে যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রে একটা ছোট আধান ডিকিউ আছে, তাহলে তার উপর কত বল কাজ করবে, এফ সমান কিউ ই। সুতরাং ডিকিউ আধানের ওপর প্রযুক্ত বল ডিই ডিএফ সমান হচ্ছে ডিকিউ ইন্টু ই। ক্ষুদ্র বল তাই ডিএফ লিখেছি। তাহলে ডিকিউটা কত λ2 ডিএল, আর ইটা কত λ1/2πε0 ডি। তাহলে এটা আমাদের চলে এলো λ1 λ2/2πε0 ডি ইন্টু ডিএল। তাহলে একক দৈর্ঘ্যের প্রযুক্ত বল, অতএব একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল মানে ডিএফ ডিএল কত হবে λ1 λ2/2πε0 ডি হয়ে গেল। তাহলে একক দৈর্ঘ্যের প্রযুক্ত বল, এটা কিন্তু আনকমন থিওরি, আসতেই পারে। তাহলে একক দৈর্ঘ্যের প্রযুক্ত বল হলো λ1 λ2/2πε0 ডি। ঠিক আছে, বাকি প্রশ্নগুলো তোমরা একটু চেষ্টা করবে। আমি পিডিএফ দিয়ে দিচ্ছি আমার ভিডিও ক্লাসের সাথে, তোমরা বাকি প্রশ্নগুলো চেষ্টা করো। এখনও বেশ কিছু থিওরি বলে দেওয়া আছে, থিওরিগুলো অবশ্যই দেখবে, যে থিওরিগুলো বলেছি সেগুলো অবশ্যই ভালো করে দেখবে। আর ডাইপোলের জন্য বিভবটা একটু দেখো তোমরা, হ্যাঁ, ডাইপোলের জন্য যে কোনো অবস্থানে বিভব নির্ণয়, এটা আমার থিওরির মধ্যে দেওয়া নেই, দিতে ভুলে গিয়েছিলাম, তা আমি অ্যাড করে দেবো প্রশ্নটা, যখন তোমাদের দেবো তখন আমি পিডিএফের মধ্যে অ্যাড করে দেবো। তো এই প্রশ্ন করা তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে। যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখো, তাহলেই হবে। আর বাকি প্রশ্ন আর কিছু দিচ্ছি না। আর নাম্বারিং হয়তো একটু এদিক ওদিক হতে পারে, আমি এগুলো যেহেতু ওই 2-1টা কোশ্চেন অ্যাড করবো বললাম, বিভবের কথাটা বললাম, তো তোমরা একটুখানি দেখে নেবে কত নম্বর, একটুখানি ঠিকভাবে করে নেবে, ঠিক আছে। তো চলো আজ যে ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো করে দেখে নিও স্থির তড়িৎ। এরপরের দিন আমি কারেন্ট ইলেকট্রিসিটি মানে ইউনিট 2 থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তোমাদের কাছে আসবো এবং সেগুলো সমাধান করিয়ে দেবো, যখন সময় পাবো তখনই করবো। বুঝতেই পারছো একটু চাপের, মানে সময়টা খুবই কমে গেছে, স্কুল ছিল না, যেতে হচ্ছিল না, বা কম যেতে হচ্ছিল বলে একটু সময় পাচ্ছিলাম তোমাদের একটু সাহায্য করার। এখন টাইমটাও কমে গেছে, তাই সাহায্য কম করতে পারছি। তাও তোমরা দেখতে থাকো, অনেক ভিডিও করা আছে, অনেক অঙ্কর ভিডিও করা আছে, সেগুলো দেখলেই তোমরা শিখে নিতে পারবে। তো চলো আজ এই ক্লাস এখানে শেষ হচ্ছে, সবাই ভালো থেকো আর খুব মন দিয়ে পড়াশোনা করো, টেস্ট পরীক্ষা কিন্তু চলে আসছে, ঠিক আছে। চলো আজ এই ক্লাস এখানেই শেষ করলাম।